কি রাফি করতে পারলাম না এটা? না, রাফিকে জাস্ট একটা অনেক আগে আসছে, এই জন্য ওরা একটা দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, করো। এটা ওর জন্য একটু দিয়েছিলাম আর কি। এটা তো পারবেই তোমরা। ভাবছিলাম রাফি হয়তো করতে পারবে। আচ্ছা, আমরা আজকে নর্মাল ফর্মসটা দেখব। নর্মাল ফর্মস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের আসলে নর্মাল ফর্মস হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে সিএনএফ আর একটা হচ্ছে ডিএনএফ। সিএনএফটা হচ্ছে কনজাংশন নর্মাল ফর্ম। কনজাংশনটা হচ্ছে আমাদের অ্যান্ড, যেটা অ্যান্ড লজিককে বোঝায়, অর্থাৎ প্রোডাক্ট। অ্যান্ড দ্যাট মিনস এটা হচ্ছে প্রোডাক্ট। আর ডিসজাংশন নর্মাল ফর্ম হচ্ছে ওইটা যেটা হচ্ছে অ্যাডিশন হয়, অর্থাৎ অর। আমাদের ভেরিয়েবলসগুলো যদি এমন হয়, যদি কনজাংশন হয় অথবা ডিসজাংশন যাই হোক না কেন, কনজাংশন হলে প্রোডাক্ট হিসেবে থাকবে আমাদের ভেরিয়েবলসগুলো, কনজাংশন হলে প্রোডাক্ট হিসেবে থাকবে, ডিসজাংশন হলে অর হিসেবে থাকবে। এলে একটা শর্ত। দ্বিতীয় শর্তটা হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল অথবা একাধিক ভেরিয়েবল নিগেশনে থাকতে পারে। মানে নর্মাল ভেরিয়েবলগুলো নর্মাল ফরম্যাটেও থাকতে পারে, আবার নিগেশন ফরম্যাটেও থাকতে পারে। যেমন এইখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, একটা পি আর একটা কিউ। এরা উভয়ই প্রোডাক্ট কনজাংশন নর্মাল ফর্মে রয়েছে। কনজাংশন মানে প্রোডাক্ট কন্ডিশনে রয়েছে। সাথে সাথে এখানে ভেরিয়েবল জেনারেল ফরম্যাটেও আছে, নিগেশন ফরম্যাটেও আছে। অর্থাৎ দুইটা কন্ডিশন থাকলে পরে সেটা একটা নর্মাল ফর্ম। এটা হচ্ছে ফার্স্ট ভিউ থেকে দেখলে। অর্থাৎ কোনো স্টেটমেন্ট যদি প্রোডাক্ট হিসেবে থাকে, প্রোডাক্ট মানে অ্যান্ড অপারেটর হিসেবে থাকে, এবং ভেরিয়েবলগুলো অবশ্যই নর্মাল ফর্মেও থাকতে পারে, যেমন এটা জাস্ট একটা নর্মাল ফর্ম, সিম্পল ফর্ম। আবার নিগেশন হিসেবেও থাকতে পারে। তবে সবগুলোই যখন আমার হচ্ছে প্রোডাক্ট হিসেবে আছে, এইটা হচ্ছে আমার জন্য কনজাংশন নর্মাল ফর্ম। আর ডিসজাংশন হইতে হলে অবশ্যই এগুলো অর হইতে হবে। সেক্ষেত্রে এটা হতে পারতো। এটা তখন ডিএনএফ হিসেবে কাউন্টেড হতো। এটা ডিসজাংশন মানে হচ্ছে অর হিসেবে থাকতো। সিম্পল ফর্মেও আছে, নিগেশন ফর্মেটেও আছে। এরকম স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং বলা হবে এইগুলোকে কনভার্ট করতে। কনভার্ট করে আমার যে ভেরিয়েবলগুলো থাকবে, এই ভেরিয়েবলগুলো যেগুলো হচ্ছে কোরিলেশনাল ভেরিয়েবল, যেগুলো হচ্ছে খুবই ইমিডিয়েট রিলেশনে থাকবে, তারা একই ফরম্যাটে থাকবে, একই ফর্ম, মানে একই কনজাংশন অথবা ডিসজাংশন হিসেবে থাকবে। কিন্তু একাধিক, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, আলাদা আলাদা ফরম্যাটের গুলো তাদের রিলেশনটা প্রোডাক্টেও থাকতে পারে, ইস্যুতেও থাকতে পারে, অরেও থাকতে পারে। এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু ইমিডিয়েট রিলেশনগুলো অবশ্যই থাকবে হচ্ছে সিম্পল ফরম্যাটে এবং নিগেশন ফরম্যাটে। এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে যদি আমরা কনভার্ট করি, যেহেতু এখানে অর রিলেশন রয়েছে, তার মানে এটা দ্বারা কনজাংশন নর্মাল ফর্ম হতে পারবে, কারণ এখানে প্রোডাক্ট ইউজ করা হয়েছে। কিন্তু এটাকে রূপ দিতে হবে, কনভার্ট করতে হবে সিএনএফে। এটা তো সিএনএফেতে যাবে, এটার গ্যারান্টি হচ্ছে এখানে প্রোডাক্ট থাকার কারণে। আর এটাকে আমাদের কনভার্ট করতে হবে সিএনএফে। মিক্স থাকতে পারবে, কিন্তু ইমিডিয়েট যেটা সেইগুলো থাকবে হচ্ছে একটা সিম্পল ফরম্যাটে, একটা বিপরীত ফরম্যাট, মানে কন্ট্রাডিকশন ফরম্যাটে। একটা সিম্পল ফরম্যাট আর একটা কন্ট্রাডিকশন ফরম্যাটে থাকবে। কিন্তু একাধিক আলাদা আলাদা সেপারেটগুলো তারা কনজাংশনেও থাকতে পারে, ডিসকনজাংশনেও থাকতে পারে। এটা মেইন ফ্যাক্ট না,
মেন ফ্যাক্টর হচ্ছে ইমিডিয়েট রিলেশন যেটার মধ্যে আছে সেখানে সিম্পল এবং কন্ট্রাডিকশন দুটি থাকবে ভেরিয়েবলের মাঝে। তো এটার ক্ষেত্রে আমরা এই নিগেশনটা এখানে মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, মাল্টিপ্লাই করে দিতে পারি। এটা বাইরের নিগেশন, এই নিগেশন দ্বারা মাল্টিপ্লাই করতে হবে নিগেশন পি অ্যান্ড নিগেশন কিউ। এরপর আবার এই নিগেশন এই ফুল ফরম্যাটের সাথে মাল্টিপ্লাই হতে পারে। সো আমরা এখানে লিখতে পারি নিগেশন পি অ্যান্ড নিগেশন কিউ। এই নিগেশনটা হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্ট। সো আমরা জানি কোনো ইসের উপরে ভেরিয়েবলের উপরে যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে সেটা অ্যাকচুয়ালি শুধু ওই ভেরিয়েবলটাই থাকে। তার মানে এখানে হবে হচ্ছে শুধু পি অ্যান্ড কিউ। আচ্ছা স্যার, আমরা কি নেগেশনকে উপরের যে বার দিয়ে যদি প্রকাশ করতে পারি, তাহলে আমি আগেরটাতে যদি ডি মর্গান ল দিই তাহলে তো ইয়া চেঞ্জ হয়ে যাবে না? বুঝি না, আরেকবার বলো। আমি যদি ওই যে 20 থেকে 3 নাম্বার লাইন যেটা ওটা উপরেরটা, এখানে আপনি মানে এটা তো ডা মর্গান লকে ফেলতে পারি, ফেললে তো আমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমাদের এন্ডটা অন হয়ে যাবে না, ওই ফর্মুলা থেকে তাহলে দেবগা লক উল্টা হয়ে যায় না, যে ভিতরে যেটা আছে উপরে বার আছে, তাহলে যখন আমি এটাকে এই যে ভিতরে অর চলে আসার কথা, দুটো আলাদা হয়ে যাওয়ার কথা। এইখানে কি আমি দেবগা লকটা পেতে পারি? কারণ তুমি ওইটা চিন্তা করে, আচ্ছা ডি মর্গান ল হিসেবে তাহলে এরকম আসবে যে নিগেশন পি অর নিগেশন কিউ। আগে ধীরে ধীরে নেগেশন আসবে। আচ্ছা আসো তো। হ্যাঁ, ওটা পরে লাইনে যেতে মানে দেবগা লক কি করতেছে, আপনার উপরে দুইটা ফ্লাই দিচ্ছে না, ওটা পরের লাইনটায়। হ্যাঁ ওটা, হ্যাঁ এই লাইনে যেখানে এটা ইয়া অর হয়ে যাবে। আচ্ছা তোমার এই ইস্যুতে আসি, প্রথমে এইটুকুতে আমরা ডি মর্গান ল অ্যাপ্লাই করলাম, তাহলে ব্যাপারটা কি এইরকম আসবে? ওখানে তো ডিমোনাল লক পেতে পারবে এখানে করতে পারবো না এই পার্টটুকুতে। না, হ্যাঁ ওই পার্টটুকু পারবে, ওই পার্টটুকু। আমি এই পার্টটুকুর কথাই বলছি, এইটুকুকে আমি ডি মর্গান ল যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম আসবে। এটা ঠিক লিখলাম। আচ্ছা এর বাইরে কিন্তু এটা রয়ে গেছে, আমার এই নিগেশনটা কিন্তু ইউজ করে নেই, শুধু ভেতরেরটা ডি মর্গান ল অ্যাপ্লাই করলাম। এখন তো আবার ডি মর্গান লতেই চলে আসে, তাহলে ডি মর্গান লতে আবার যদি অ্যাপ্লাই করি তাহলে আমার এরকম হবে নিগেশন পি অ্যান্ড নিগেশন কিউ। ঘুরে ফিরে দেখো এটাতেই চলে আসতেছে। মানে এইখানে আমরা যেটা করেছি, আমি বলতেছি মাল্টিপ্লাই করেছি, তুমি ডি মর্গান ল অ্যাপ্লাই করেছো, কিন্তু ঘুরে রেজাল্ট কিন্তু সেমই। এতে কোনো প্রবলেম নাই। যদি তুমি ডি মর্গানস ল ইউজ করো তাহলে অবশ্যই তাহলে এখানে একটু নোটেশন করে দিতে হবে। এই স্টেটমেন্টারই যদি সামনে আরো নিগেশন 3টা দিয়ে দেওয়া যেত তাহলে আসতো পি অ্যান্ড কিউ 3টা, তাহলে এই দুইটার ক্ষেত্রে এরকম আসতো, পরের লাইনে এসে আবার এখানে নিগেশন পি নিগেশন কিউ চলে আসতো, অর হয়ে যেত। যাই হোক, এভাবে করতে পারা যাবে এবং এটা ট্রুথ টেবিলের সাহায্যেও প্রমাণ করা যাবে। এই স্টেটমেন্টগুলো ট্রুথ টেবিলের সাহায্যেও চেক করা যেতে পারে, যার রেজাল্টটা কীরকম আসে। আবার এই সিএনএফ যে স্টেটমেন্টটা, এটাকে আবার আমরা গেটের সাহায্যে রিপ্রেজেন্টও করতে পারি। স্টেটমেন্টকে কনভার্ট করে সেগুলোকে যেগুলোই হোক এরকম অ্যান্ড অর বিভিন্ন ধরনের গেট দেওয়া মানেই হচ্ছে সেগুলোকে আমরা সার্কিট ডায়াগ্রামে ড্র করতে পারি, মানে গেটগুলো ইউজ করে। আর যখনই কনভার্ট করে এরকম স্টেটমেন্টে নিয়ে আসতেছি যেগুলোকে আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করতেছি, সেগুলোকে আবার ট্রুথ টেবিলের সাহায্যেও প্রুফ করা যেতে পারে। আর যদি ডিসজাংশন হয় তাহলে আমরা অর পাবো, এক কথা। এটাকে আমি এভাবে ইউজ করতে পারি। এখন যদি আমি এটাকে কনভার্ট করি তাহলে সেটা ডিসজাংশন নর্মাল ফর্মে চলে যাবে।
ঠিক আছে, শর্ত হচ্ছে কনজাংশন নর্মাল ফর্ম হতে হলে প্রোডাক্ট থাকতে হবে, প্রোডাক্ট মানে হচ্ছে অ্যান্ড, আর ডিসজাংশন হইলে অর ইউজ করতে হবে। আজকে একটু অন্য একটা জিনিস পড়বো, যেহেতু আমাদের হচ্ছে এই উইকটাই লাস্ট উইক, এর পরের উইকে যে আসলে এক্সাম পড়ে যাচ্ছে 24 থেকে এক্সাম, কিন্তু 24 পড়ছে ফ্রাইডে, তার মানে ওই দিন আপনাদের পরীক্ষা পড়ে না। 25 আবার হচ্ছে সরকারি ছুটি। নেক্সট উইকে কোনো ক্লাস হবে না, পরীক্ষা শুরু হয়ে মানে 24 তারিখ থেকে পরীক্ষা, তো 23 তারিখ পর্যন্ত ক্লাস চলবে। আপনার 24 তারিখে শুক্রবার আপনাদের পরীক্ষা পড়বে না, 25 তারিখ সরকারি ছুটি, পরীক্ষা পড়ে না, 26 তারিখ রবিবার, তাও হয় না, সোমবার, 28 তারিখ থেকে শুরু হয়ে যায়। কিন্তু আমরা 24 তারিখ থেকেই বলতেছি, কারণ অ্যাকচুয়ালি তো পরীক্ষা 24 তারিখেই স্টার্ট। আমাদের সিলেবাসের একটা এই টপিক্সটা একটু আমি মাঝখানে ইউজ করতেছি, যদি এর ফুললি আরও পরেতে পড়ব, সেটা হচ্ছে গ্রাফের একটা পার্ট। গ্রাফের একটা পার্ট আছে ট্রি গ্রাফ। এই ট্রি গ্রাফের আমরা হচ্ছে আপনাদের রিলেশন দিয়ে দিব, সেই রিলেশন থেকে আমাকে ট্রি ড্র করতে হবে, অথবা ট্রি দেওয়া থাকবে সেখান থেকে রিলেশন কনভার্ট করতে হবে, ডেভেলপ বানাইতে হবে। যেমন আমরা প্রথমে একটা স্টেটমেন্ট নেই, যেটাকে আমরা ট্রিতে কনভার্ট করতে পারবো। স্যার মতন কি দরকার আছে? অ্যাকচুয়ালি তো এতদিন ক্লাসে যা পড়াইলাম সেটাই তো জাস্ট রিমাইন্ড করা ভালো হয়। আচ্ছা করলাম, আচ্ছা এইটা আমরা শেষ করি না, এটা তো ছোট একটা টপিক্স। যেমন হচ্ছে 1 1 1 2, তারপর হচ্ছে 2 3। আসলে এটা দেওয়া ঠিক না, শুধু তাদেরই দেওয়া উচিত, অ্যাকচুয়ালি দেওয়া উচিত না, এরপরে দেওয়া উচিত যারা রেগুলার ক্লাস করে, তাদের দেওয়াই উচিত না যারা রেগুলার ক্লাস করে না। স্যার জানেন তো স্যার কোন সমস্যা আছে, মাহবুব ভাই তো তার তো পার্সেন্টেজ হয়ে গেছে, তার 2 3। প্রত্যেকটা ক্লাসে করছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা রিলেশন, x has that x belongs to, এরকম একটা রিলেশন। এই রিলেশন থেকে আমাদের ট্রি ড্র করতে হবে। এইগুলো হচ্ছে কার্টেশিয়ান রিলেশন, কার্টেশিয়ান প্রোডাক্ট। আমরা জানি যে কার্টেশিয়ান প্রোডাক্টকে এরকম পেয়ার পেয়ার হিসেবে লেখা হয় এবং তা একটা সেট আকারে থাকে। তো এইটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, এটা হচ্ছে আমাদের রিলেশন। এই রিলেশন থেকে ট্রি ড্র করব। তো ট্রি ড্র করার জন্য আমাদের যেটা ট্রি বলতে আসলে গ্রাফ, সরি ট্রি আমরা না বলি, আগে আমরা গ্রাফের কথা বলি। গ্রাফ ড্র করব। এই গ্রাফটা এখানে প্রথমে দেখতে হবে কতগুলো নোড হতে পারে। 1 একটা নোড হতে পারে, 2 একটা নোড হতে পারে, 3 একটা নোড হতে পারে, 8 তো নেই। এখন 1 1 মানে হচ্ছে রিলেশনটা হবে 1 থেকে 1 এটা হচ্ছে 1 1, 1 থেকে 1 এটা 1 থেকে 2, এটা কানেকশনগুলো আমরা যেহেতু গ্রাফ, এগুলো হচ্ছে আমাদের এজ, এগুলো নোড, এগুলো হচ্ছে এজ বা কানেকশন পাথ, কানেকশন লিঙ্ক। আচ্ছা, এইখানে এই রিলেশনটা কি বলছে? 1 আর 2 এর মধ্যে কানেকশন করতে, কিন্তু এখানে 1 ডিরেক্টেড টু 2 টু দ্য 2, এখানে কিন্তু এটাই মেনশন করছে। অর্থাৎ এইখানে কিন্তু এই রিলেশন দ্বারা 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনের ডিরেকশনটাকে মিন করছে, এটা দ্বারা ডিরেক্টেড গ্রাফই হবে। এখানে আছে 1 3, সো এটা হবে 2 3, এটা হবে। তাহলে এটাই হচ্ছে একটা গ্রাফ। তার মানে এরকম কার্টেশিয়ান রিলেশন যদি দেওয়া থাকে, আমরা সে কিন্তু অনায়াসে গ্রাফ ডেভেলপ করতে পারি। আবার যদি একটা গ্রাফ দেওয়া থাকে, সেখান থেকে কার্টেশিয়ান রিলেশনও ডেভেলপ করা যেতে পারে। গ্রাফের আমার দেখতে হবে যে রিলেশন কোথা থেকে কোথায় গিয়েছে। যেমন এখানে রিলেশনটা 1 নোড থেকে 1 নোডেই, তার মানে এটা আসবে 1 থেকে 2 মানে এটা। কিন্তু রিলেশনটা যদি এভাবে দেওয়া থাকতো,
স্যার 2 1 আছে আমরা ডিরেকশনটা জাস্ট একটু মুভ রিভার্স করে দিলাম, এখানে এইরকমই থাকলো। তাহলে এটা 1 1ই, এটা তো ঘুরায় লিখলেও যা, না লিখলেও তা। পরেরটা 2 1 পরেরটা 2 3 তারপরটা 3 1 রিলেশনটা তখন এভাবে ডেভেলপ হতো, অর্থাৎ আমরা অনায়াসে গ্রাফ স্যার ওই যে কোন দিকে যাচ্ছে ওইটার উপর ডিরেকশনটা ডিরেকশন কার্টেশিয়ান প্রোডাক্টে রেখে পেয়ারগুলো থেকে ডিরেকশনটাই ডেভেলপ করে। কিন্তু যদি এরকম আমরা দেই, আচ্ছা কিছু এইটা একটা গ্রাফ আমি ড্র করি আগে। এটা হয়তো এ, এটা বি, সি, ডি, ই। ওয়ালাইকুম আসসালাম। কতক্ষণ লেটে আসলা? আধা ঘন্টা। আধা ঘন্টা লেট। তোমার যদি ইচ্ছা থাকে আমি 10টায় ক্লাস শুরু করব, তাহলে অবশ্যই তুমি উপায় জানো কীভাবে বের করতে হবে। জি না, ওই যে মিরপুর থেকে চলে এসে ক্লাস করতেছে। ঠিক আছে, আচ্ছা এটা একটা গ্রাফ, এখান থেকে এস ক্রিয়েট করা যেতে পারে, সরি রিলেশন ক্রিয়েট করা যেতে পারে। সাপোজ আমি একটু যদি ডিরেকশন করে দেই, এখান থেকে রিলেশন হয়ে যেতে পারবে অনায়াসে এ বি, এসি এবি বিডি সিডি এবারে আমরা রিলেশন, এটা সিম্পল, এগুলো সিম্পল। এখন আসি এই যে গ্রাফগুলোর ডিগ্রি, আমরা ডিগ্রি নির্ণয় করব। ডিগ্রি বলতে বোঝায় একটা নোডে কতগুলো এজ আছে কানেক্টেড। যেমন 2 নাম্বার নোডে 2টা কানেকশন, 2টা এজ, সো এর ডিগ্রি হচ্ছে 2। 3 নাম্বার নোডে 2টা কানেকশন, সো এটা 2। এক নম্বরে 3টা স্যার 1 2 3, 3টা 3টা না 4টা? স্যার এটা তো বের হয়ে ওইটার ভিতরে ঢুকছে ঢুকতেছে আবার বেরও হচ্ছে, 4টা 4টা। 4টা এখানে এটা একটা লিঙ্ক যেটা কানেকশন, এটা একটা লিঙ্ক কানেকশন, এটাও একটা লিঙ্ক, এটাও একটা লিঙ্ক। অ্যাকচুয়ালি এখানে 4 কানেক্ট করতে হবে। যতগুলো কানেকশন লিঙ্ক থাকবে, পাথ থাকবে, ততগুলো তার ডিগ্রি হবে। এটা হচ্ছে আমরা ডিগ্রি নির্ণয় করলাম। তাহলে এটার ক্ষেত্রেও করতে পারি। এখানে হবে 3, এখানে 3, এখানে 4, এখানে 4, এখানে 2। আরেকটা জিনিস হতে পারে যে এই ডিগ্রিগুলো ইভেন অডও হয়। 2 নাম্বার নোডের আর 3 নাম্বার নোড, এদের ডিগ্রিগুলো ইভেন। 1 নাম্বার নোডের হচ্ছে এটাও ইভেন। এইখানে আছে অড আছে, এ বি, এরা হচ্ছে অড। সি ডি ই যদি এরকম হয়, এরকম একটা রিলেশন দেওয়া হলো, প্রথমে বলা হলো ড্র দ্য গ্রাফ, গ্রাফ দেওয়া করা হলো। এরপরে প্রশ্ন করলো হোয়াট ইজ দ্য টোটাল ডিগ্রি অফ, হোয়াট ইজ দ্য টোটাল ডিগ্রি, একটা প্রশ্ন হতে পারে অফ গ্রাফ জি। এই গ্রাফের আমরা একটা নাম দিতে পারি। কি আমাদের জি। টোটাল কতগুলো ডিগ্রি সেগুলো বের করে সাম করে দিতে হবে? অবশ্যই প্রত্যেকটা নোডের ক্ষেত্রে বের করতে হবে, তারপরে সামেশন করতে হবে। আর একটা প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ দ্য টোটাল ডিগ্রি অফ ইভেন নোড, শুধু ইভেন নোডগুলোর ডিগ্রি কত, সামেশন কত, সেটাও বের করতে বলা হতে পারে, অডের ক্ষেত্রে বলা হতে পারে। অথবা ডিফারেন্স বিটুইন করা যেতে পারে, ডিফারেন্স বিটুইন ইভেন অ্যান্ড অড ডিগ্রি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইভেন অ্যান্ড অড ডিগ্রি, এটা একটা প্রশ্ন হতে পারে। হোয়াট ইজ দ্য মাল্টিপ্লিকেশন, অর্থাৎ সামেশন বা সাবট্রাকশন অথবা ডিফারেন্স অর্থাৎ ডিভিজর, এটাও বের করা যেতে পারে, তাই না? বিভিন্নভাবে এই কোশ্চেনগুলো ঘুরে ঘুরে আসতে পারে। মানে অপারেশন করতে বলা হবে হ্যাঁ, ম্যাথমেটিক্যাল অপারেশন। এই একটা গ্রাফ, সাপোজ
এটা একটাও গ্রাফ, সাপোজ এটাও একটা গ্রাফ আমাদের কাছে এবিসি। এই গ্রাফগুলোতে ডিরেকশন আমাদের মেনশন করা, যে স্টার্টিং কোন নোড থেকে কোন নোডে যাচ্ছে এটাই মেনশন করা, সো এটা ডিরেক্টেড গ্রাফ। আর এই গ্রাফটাতে ডিরেকশনটা মেনশন করা নেই, সো এটা আনডিরেক্টেড গ্রাফ। এই ক্ষেত্রে এ থেকে বিতে না বি থেকে এতে, এটা না, এটা অ্যাকচুয়ালি বোথ সাইড অর্থাৎ বাই ডিরেকশনাল হিসেবে কাউন্টেড হবে। তাহলে স্যার আমার এ বিও একটা ধরতে হবে, আবার বি এও একটা ধরতে হবে। আসলে এর কমিউনিকেশনটা এ টু বি, বি টু এ, কিন্তু রিলেশন এ টু বি আর বি টু এ যেটাই হোক না কেন দুইটার ভ্যালু একই। এ থেকে বিতে যেতে যদি আমাদের ওয়েট হয় 2, তার মানে বি থেকে এতেও ওয়েট 2ই হবে, অবশ্যই এটা 3 বা 4 হতে পারে না। তার মানে হচ্ছে এ বি আর বি এ দুইটার যে কোনো একটা নিলেই অ্যাকসেপ্টেড। আমার এখানে দুইটা নোট দরকার নেই, ডিরেকশন দেওয়া না থাকলে আমি একটা নিলেও হবে, সেটা যেইভাবে নিই। রাকিবের কিছু বলা উচিত এখানে। ইনডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড। আনডিরেক্টেড গ্রাফ কিভাবে লিখতে? আমি আসলে ডিরেক্টেড গ্রাফটা নিয়ে একটু ভাবে লিখেছিলাম। আনডিরেক্টেড গ্রাফ কিভাবে লিখতে? ডিরেক্টেড আর আনডিরেক্টেড গ্রাফ এটা মেনশন করে দিতে হয়। ড্র দ্য ডিরেক্টেড গ্রাফ, ড্র দ্য আনডিরেক্টেড গ্রাফ। ছবি দেখেও বোঝা যাবে যদি আমি এখানে ডিরেকশন না দেই, তাহলে আনডিরেক্টেড, দিলে পরে ডিরেক্টেড। আর এক হচ্ছে আমি এই রিলেশনটা দিছি, রিলেশনটা থেকে অ্যাকচুয়ালি বোঝা কঠিন যে এটা ডিরেক্টেড না আনডিরেক্টেড। আমাকে বলতে হবে ড্র দ্য আনডিরেক্টেড গ্রাফ অথবা ড্র দ্য ডিরেক্টেড গ্রাফ, দেন এটা বোঝা যাবে। এইটা একটা গ্রাফ, এটাও একটা গ্রাফ। একটা নোড একটা গ্রাফ হিসেবে কনসিডার্ড হয়, কিন্তু শুধু একটা এজ এটা একটা গ্রাফ হিসেবে কনসিডার্ড হবে না যতক্ষণ না এর দুইটা নোড লাগবে। একটা থাকলে সাপোজ এইটা একটা হলো, এখন কথা হচ্ছে এইটা কি এজ, এজ হতে হয় নিয়ম হচ্ছে দুইটা নোডের কানেকশন, তো এখানে তো দুইটা নোড নেই, সো এটা দেওয়াও যা না দেওয়াও তা। সো শুধুমাত্র একটা নোড দ্বারা একটা গ্রাফ কনসিডার্ড হবে, কিন্তু একটা এজ দ্বারা কখনোই একটা গ্রাফ হতে পারবে না, তবে কমপক্ষে মিনিমাম দুইটা নোড লাগবে, এইটা একটা গ্রাফ হিসেবে কানেক্টেড হতে পারে। অর্থাৎ একটা নোড একটা গ্রাফ, এর ডিগ্রি কত হবে? এর কোনো কানেকশন নাই, কোনো পাথ নাই, সো এর ডিগ্রি 0। তার মানে মিনিমাম ডিগ্রি 1 হলে একটা গ্রাফ হয়, মিনিমাম এক ডিগ্রিতেও একটা গ্রাফ ড্র করা যায়। ইজ ইট পসিবল অর নট? মিনিমাম একটা ডিগ্রিতে একটা গ্রাফ ড্র করা যায়, এটা ট্রু আর ফলস? ট্রু, কারণ কি একটা নোডই গ্রাফ হিসেবে হয়। এই কথাগুলো মেনশন করে রাখা ভালো। না, পরীক্ষায় এমসিকিউ আসবে না, পরীক্ষায় এমসিকিউ আসবে না। একটু যেটাই হোক না কেন যদি এটা ট্রু ফলস জিজ্ঞাসা করা হয় এক্সপ্লেন করতে বলবে বা প্রুফ করতে বলবে, প্রুফ করলেই সেটা ট্রু আর ফলস বা একটা কিছু বের হয়ে আসবে। এমসিকিউ পোর্শনগুলো একটু ক্লাস টেস্টগুলোতে মিক্স থাকবে, ক্লাস টেস্টগুলোতে থাকতে পারে, এই ক্লাস টেস্টগুলোতে এক্সপ্লেনও থাকবে। সেক্ষেত্রে হচ্ছে সিস্টেমটা হচ্ছে কোশ্চেনের উপরে শুধু অ্যান্সার লেখা, রাফটা হবে আমার ক্লাস খাতায়। আচ্ছা, এটা তো গ্রাফ গেল। রিলেশনের ক্ষেত্রে আসি। ডোমেইন আর রেঞ্জ এইগুলো একটু এই কারণে অ্যাড করতেছি আমি জায়গায় জায়গায় থেকে, এগুলো একটু আমাদের সিলেবাসটাকে কিছু টপিকস বাড়ানোর জন্য, তবে এগুলো খুবই সিম্পল টাইপের। এই গ্রাফগুলো খুবই কমপ্লেক্স টাইপের থাকতে পারে। আমি বলবো যে লেখার সময় ওই যে রিলেশনটা লেখা হবে সেটাকে পেন্সিলের সাথে কলমের সাথে মার্ক করে নেবেন, নাহলে প্যাচ লাগবে। কারণ এখানে খুব সিম্পল গ্রাফ ড্র করেছি, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার সময় খুব কমপ্লেক্স টাইপের গ্রাফ থাকবে। তবে যেভাবেই থাক না কেন আপনি যদি 1 বাই 1 চেক করেন, ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই।
রিলেশনের ক্ষেত্রে আসি। রিলেশনের ক্ষেত্রে ডোমেন আর রেঞ্জ আমরা বের করা জানি, কিন্তু জানি না সবাই। সাপোজ একটা ফাংশন এফ অফ এক্স, যেখানে হচ্ছে সাইন 3x + 2, এটা হচ্ছে আমার একটা ফাংশন। এই ফাংশনের ডোমেন কত আর রেঞ্জ কত, এটা আপনার কাছে জানতে চাওয়া হলো। হোয়াট ইজ দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ হোয়েন x বিলংস টু r? আর এর ভ্যালুগুলো হতে হবে রিয়েল নাম্বার। এখানে কিন্তু হেন্স দিয়েই দিচ্ছে যে ডোমেন কি হবে, ডোমেনগুলো হবে সব রিয়েল নাম্বার। অথবা এখানে x বিলংস টু n, n প্লাস, অথবা z বা z প্লাস, বিভিন্ন কথাবার্তা লেখা থাকতে পারে। কেয়ারফুলি একটু দেখতে হবে এখানে কাকে বলা হচ্ছে, কারণ z প্লাস আর z দুইটা আলাদা জিনিস। আবার হচ্ছে n, আচ্ছা এই প্রশ্নটা রাফি বলো তো দেখি, n আর n প্লাস এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি দুইটা একই, নাকি দুইটা পার্থক্য? বলতে পজিটিভ নাম্বারগুলো বলছে, আর n বলতে পজিটিভ নেগেটিভ সব ন্যাচারাল নাম্বারগুলো বলছে। এই তোমার নাম জানো কি? মোস্তফা বলো তো এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? বলো। আর n প্লাস সাদিকুল? আর এইটা দ্বারা ন্যাচারাল নাম্বার কোনগুলো আর পজিটিভ ন্যাচারাল নাম্বার কোনগুলো? এই শোনো, এইগুলা খুবই সিম্পল লজিক টাইপের, ঠিক আছে? এইগুলা সিম্পলি আগে থেকে জানা থাকতে হবে, নাহলে বিপদে পড়ে যাবা। ধরো একটা প্রশ্ন আসতেছে যে ইজ দ্য ডিফারেন্স বিটুইন z and z plus, is the difference between this? If answer is yes, please explain your opinion, বা প্লিজ এক্সপ্লেন ইট, একটা কিছু এরকম প্রশ্ন হলো। তো তুমি জানো যে এইটার মধ্যে পার্থক্য নাই, তাই না সাদিকুল? কি পার্থক্য আছে? আচ্ছা যাই হোক, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এক্সপ্লেন করতে হবে যে জেড মিনস দিস নাম্বার, জেড প্লাস মিনস দিস নাম্বার। হ্যাঁ, এটা নিজের মতন করে এক্সপ্লেন করা যাবে। আমার মনে হয় এটা যদি জানা থাকে তার পক্ষে সুবিধা, জানা না থাকলে অসুবিধা। তোমাদের তিনজনের মনে হচ্ছে দুর্বলতা আছে, একটু জেনে নেবা বেশ কিছু জিনিস। জেড দিয়ে আছে, এন দিয়ে আছে, এন প্লাস হইতে পারে, এন মাইনাস, ইজ ইট এন প্লাস তো লিখলাম, এন মাইনাস ইজ অ্যাকসেপ্টেড অর নট, is accepted or not? সাপোজ বিভিন্নভাবে এরকম লজিক প্রশ্ন তোমাকে দিয়ে কনফিউশন করা হতে পারে, তোমাকে সেটা বুঝে নিতে হবে যে স্যার এখানে কি মেনশন করতে চাচ্ছে। আচ্ছা এইটাতে আসি, এটাতে ডোমেন লালমিয়াটিয়া থেকে আসতে 45 মিনিট লাগছে না? এটা বেশি লেট হয়ে গেছে। আচ্ছা এটা ডোমেইনগুলো কোনগুলো হবে? রিয়েল নাম্বারগুলো। রিয়েল নাম্বারের মধ্যে 0 কাউন্টেড, -2 কাউন্টেড, 1 -1, অর্থাৎ রিয়েল নাম্বার হচ্ছে কোনগুলো? জেড অর্থাৎ পজিটিভ ইন্টিজার নাম্বারগুলোও, আবার কিন্তু দশমিক ইন্টিজার নাম্বারগুলো, সরি দশমিক নাম্বারগুলোও কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে কাউন্টেড। যেমন 1.1 রিয়েল নাম্বার, 1.0 রিয়েল নাম্বার, 1.12 রিয়েল নাম্বার, অর্থাৎ ফ্লোটিং নাম্বার এবং ডেসিমাল নাম্বার দুটোই কিন্তু রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। মানে আমার এইখানে হ্যাঁ √5, √2 এগুলো রিয়েল নাম্বার না, এগুলো রিয়েল নাম্বার না কেন? এগুলো হচ্ছে রেশনাল বা ইরেশনাল নাম্বার, এগুলো ইরেশনাল নাম্বার, ওই যে অমূলদ নাম্বার যেগুলোকে বলে, এগুলো অমূলদ নাম্বার। বাট এইটা কি
শুধু আমি লিখলাম এটাকে রিয়েল নাম্বার বলা যায়, এটা রিয়েল নাম্বার। সাথে সাথে আবার ওই দিক থেকে চিন্তা করলে পরে এটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই ডোমেইনগুলো আমরা এইভাবে চেক করতে পারি। তার মানে এখানে এক্স এর মান কি কি নেওয়া যেতে পারে, 0 নিতে হবে, 1 নেওয়া যেতে পারে, -1 নেওয়া যেতে পারে, 1.1 নেওয়া যেতে পারে, -1.1 নেওয়া যেতে পারে। তবে আমরা কিছু নেওয়ার পরে এখানে তো রিয়েল নাম্বার বলছে মানে আনলিমিটেড নাম্বার, সো আমাকে অবশ্যই এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে ভ্যালুগুলো বের করতে হবে। এক্ষেত্রে রেঞ্জের যে নাম্বার সেগুলোও কিছুটা বের করার পরে ডট ডট দিয়ে দিতে হবে। অবশ্যই এর যে রেজাল্টগুলো হবে সেই ডোমেনগুলোকে এবং রেঞ্জগুলোকে সেট আকারে লিখতে হবে। অর্থাৎ ডোমেনের যে ভ্যালুগুলো আমরা নিলাম এগুলোকে আমাদের সেট আকারে কিন্তু লিখতে হবে যে এটা ডোমেইন বা এটা ইনপুট। আর রেঞ্জের ক্ষেত্রে এটার ক্ষেত্রে হয়তো রেজাল্ট যা যা আসবে, সাপোজ মনে করো এরকম আসলো, সেগুলোকে রেঞ্জ আকারে লিখতে হবে, অর্থাৎ সেট আকারে লিখতে হবে। ডোমেইনগুলোকেও সেট আকারে, রেঞ্জগুলোকেও সেট আকারে লিখতে হবে। এই ফাংশনগুলো যেভাবেই আসুক না কেন পারার কথা, খালি শুধু ক্যালকুলেশন। এখানে এমন হতে পারত সাইন কিউব 4x - 2 10x, এটাই হচ্ছে একটা এফ অফ এক্স। যাই থাকুক না কেন এখানে রিলেশনটা হয়তো দেখা হলো যে এক্স বিলংস টু এন, ন্যাচারাল নাম্বারগুলো। তার মানে আমার এখানে প্রথমে এক্স এর ভ্যালু নিতে হবে 1, একটা মান বের হবে, এক্স এর ভ্যালু নিতে হবে 2, একটা মান বের হবে। এভাবে 2-3টা বের করার পরে ইনফিনিটি করে দিতে হবে, কারণ ন্যাচারাল নাম্বারগুলো তো সবই কানেক্টেড। আর যদি এইখানে একটা কন্ডিশন দেওয়া হয় এইভাবে, এক্স লেস দেন ইকুয়াল 4, এখানে হচ্ছে 2, এভাবে যদি কন্ডিশন ব্রেক করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বুঝতেছি যে এক্স এর ভ্যালু 2, 3, 4, সেক্ষেত্রে কিন্তু ইনফিনিটি প্রকাশ করানো যাবে না, ওটা ফাইনাইট হয়ে যাবে। আবার এইখানে এটা না দিয়ে এমন হতে পারে যে ডেসক্রিপটিভ যে সেট রয়েছে, সেটের যে 3টা নোটেশনের যে কোনো নোটেশন কিন্তু এখানে বসিয়ে দেওয়া যেতে পারে। এটা একটু খেয়াল করো, ফাংশন দিয়ে এর যে কন্ডিশন সেটা আমাদের সেটের যে 3টা নোটেশন আছে, 3টা নোটেশনের যে কোনো ফরম্যাটে কিন্তু লেখা থাকতে পারে। সাব বিল্ডারেও লেখা থাকতে পারে, তারপর হচ্ছে রোস্টারেও লেখা থাকতে পারে, ডেসক্রিপটিভেও লেখা থাকতে পারে, যে কোনো একটা ফরম্যাটে এখানে লেখা থাকতে পারে। এইগুলো হচ্ছে আমার কোন ফরম্যাট? অফকোর্স ক্যালকুলেটর লাগবে, অফকোর্স ক্যালকুলেটর লাগবে, অফকোর্স লাগবে। আরও কিছু আছে সেক্ষেত্রে লাগবে, প্রয়োজন হবে। যেমন ওই যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করানো হয়েছে, ওইখানে এরকম সিরিজ তো আসতেই পারে যে 1 মানে সিরিজটা অ্যাকচুয়ালি আমার মনে নাই, লাইক দ্যাট এরকম যে সাইন 2x প্লাস প্লাস সাইন 3x প্লাস সাইন 4x প্লাস, যদি এরকম সাইন কজের আসে তাহলে ক্যালকুলেটর ছাড়া বেশি কঠিন হয়ে যাবে। কারণ আমার লেফট হ্যান্ড সাইডের যে রিলেশনটা দেওয়া থাকবে সেখানে সাইনের মান খুব 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এইগুলো তো থাকবে না, কারণ এগুলো তো আমাদের জানা, তাও বের করা যায়। কিন্তু যেগুলো 17 ডিগ্রি আসতে পারে, 15 ডিগ্রি আসতে পারে, 3 ডিগ্রি আসতে পারে, তখন কিন্তু আমাদের ক্যালকুলেটর ছাড়া বের করার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, এটা হলো ফাংশনের ক্ষেত্রে চলে গেল। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লাস্ট যেটা লাগবে আমার, সেটা হচ্ছে
আচ্ছা, এই পর্যন্তই থাক, এই পর্যন্তই থাকবে। আমাদের আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হলো এটাই মিড টার্মের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এই যে আজকে যতটুকু এবং আমাদের কালকে হচ্ছে ডিসক্রিট ম্যাথের মিড টার্মের আগে লাস্ট ক্লাস পড়ে, তাই তো? সো কালকে আমরা 23 তারিখ পর্যন্ত যদি ক্লাস হয় তাহলে তো আমরা আরো 2টা ক্লাস পেয়ে যাব। 23 তারিখ পর্যন্ত ক্লাস হবে, সেক্ষেত্রে ডিসক্রিট ম্যাথ তো আর হয় না, ডিসক্রিট ম্যাথ তো কালকেই শেষ। আজকে মঙ্গলবার, কালকে বুধবার, তোমাদের সপ্তাহে 3 ঘন্টার ক্লাস হয়। হ্যাঁ, আমরা আরো তো আমরা সামনের সপ্তাহে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হয়। নেক্সট উইকের? হ্যাঁ, নেক্সট উইকে তো আমরা আরো 2টা ক্লাস। ওহো, তার মানে তো আসলে আরো 2টা ক্লাস আছে। আজকে বাদে আরো 3টা ক্লাস আছে। ও, তাহলে তো শেষ করা যাবে না। তাহলে স্যার শুরু থেকে এখন আবার শেষ করুন। না 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 না, তাহলে যে এই টপিকসটা ইনক্লুড করে নিই। স্যার আর না না না, বড় হয়ে যায় না, আমি বলি বড় হয়ে যায় না, কারণ এখন পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে এর 80%টা ইন্টারমিডিয়েটেরই রিপিটিশন হয়েছে। 20% আছে যে একটু নতুন কনসেপ্টে বা একটু চিন্তাটা নতুন করে করেছি। তাছাড়া 80%টাই আমার ইন্টারমিডিয়েট কনসেপ্ট থেকে নেওয়া আছে। কিছু জিনিস এমনি তোমাদেরও মনে আছে যে ক্লাস 5-এ কি পড়েছিলাম। ম্যাথ তো লাগবে, ম্যাথ ছাড়া হবে না, ম্যাথ অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো দেওয়া যেতে পারে। হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি ই এফ। এ বি সি ডি। এটা হচ্ছে, এগুলো আমার এক একটা এলিমেন্ট। এই এলিমেন্ট, এটা হচ্ছে একটা ফাংশন, সাপোজ f1, এটা একটা ফাংশন f2। এই ফাংশনের ডোমেনগুলো হয়তো এবি সাপোজ, বা এলিমেন্টগুলো, এই ফাংশনের ডোমেনগুলো বা এলিমেন্টগুলো হচ্ছে সিডি। ফাংশন 1-এর একটি এলিমেন্ট ফাংশন 2-এর একটা এলিমেন্টের সাথে কানেক্টেড। একটা রিলেশনের সাথে একটা এলিমেন্টের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে 1-to-1 রিলেশন। এটা এক ধরনের রিলেশন, একটা ফাংশনের সাথে আর একটা ফাংশনের রিলেশন। তবে এই রিলেশনটা হচ্ছে 1-to-1, এটাকে ওএনই 1 এভাবে লেখাটা উত্তম, ওইভাবে নয়। 1-to-1 রিলেশন, এটা যে একটা ফাংশনের একটা এলিমেন্ট আর একটা ফাংশনের একটা এলিমেন্টের সাথেই কানেক্টেড, সেটা 1-to-1 রিলেশন। এইরকম রিলেশন কয়েক রকমের হয়। 1-to-1 রিলেশন হয়, তারপরে হচ্ছে 1-to-many রিলেশন হতে পারে, 1-to-many রিলেশন হতে পারে। 1-to-many মানে বোঝা যাচ্ছে যে একটি এলিমেন্ট একাধিক এলিমেন্টের সাথে কানেক্টেড থাকতে পারে। যেমন এটা সাপোজ আমি এখানে কানেকশন করে দিলাম, তার মানে এখানে একটি এলিমেন্ট, এখানে কিন্তু আর এটা 1-to-1 রিলেশনে নাই, কারণ এখানে এই এলিমেন্ট একাধিক এলিমেন্টের সাথে কানেক্টেড হয়ে গেছে। সো তার মানে এটা হচ্ছে 1-to-many। তাহলে এটাকে রিভার্স করলে কি হবে? many-to-1, many-to-1 রিলেশন। অর্থাৎ এই গ্রাফটাকে যদি আমরা ঘুরিয়ে নেই তাহলেই many-to-1 রিলেশন হবে।
আর একটা রিলেশন হয় কি, ম্যানি টু ম্যানি রিলেশন হয়। আর একটা হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশন হতে পারে। সেক্ষেত্রে কীরকম হতে পারে, এটা এ একাধিকের সাথে কানেক্টেড, এ একাধিকের সাথে কানেক্টেড, এ একাধিকের সাথে কানেক্টেড, অর্থাৎ ম্যানি টু ম্যানি রিলেশনও হতে পারে। একাধিক রিলেশনের মধ্যে তাদের চার ধরনের রিলেশন হতে পারে। ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ম্যানি, ম্যানি টু ওয়ান। এই চার ধরনের রিলেশন হতে পারে একাধিক ফাংশনের মধ্যে। আচ্ছা, এখন একটা সিম্পল একটা জিনিসে আসি। এটা অ্যাকচুয়ালি আমাদের ফুললি এক্সপ্লেন বা প্রুফ করে পড়ার কথা, কিন্তু আমরা এটা একটু হিন্টস দিয়ে রাখি যে ফিউচারে আমরা এটা পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা স্ট্যান্ড, এটা আর একটা স্ট্যান্ড, এটা আর একটা স্ট্যান্ড, তিনটা স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ডে, এটা 1 নাম্বার স্ট্যান্ড, যেখানে 3টা চাকতি আছে। এখানে মনে করো বড় চাকতিটা নিচে, ছোট চাকতিটা তার উপরে, আর তার চেয়ে ছোট চাকতিটা তার উপরে, 3টা চাকতি রাখা আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 1 নাম্বার স্ট্যান্ড থেকে এই 3 নাম্বার স্ট্যান্ডে এই চাকতিগুলোকে আবার নিয়ে আসতে হবে এবং এই একইভাবে থাকবে। সবচেয়ে বড়টা নিচে, তার চেয়ে ছোটটা উপরে, তার চেয়ে ছোটটা উপরে থাকবে। শর্ত হচ্ছে একসাথে একাধিক চাকতি মুভ করানো যাবে না। আরেকটা শর্ত, ছোট চাকতির উপরে বড় চাকতি রাখা যাবে না। এখন 1 নাম্বার স্ট্যান্ড থেকে 3 নাম্বারে আনতে গেলে কতবার আমাদের এই চাকতিগুলোকে মুভ করতে হবে, কতবার মুভ করলে পরে 1 নাম্বার থেকে 3 নাম্বারে এই একই ফরম্যাটে সাজানো যাবে। শর্ত 2টা, একসাথে একাধিক চাকতিকে মুভ করানো যাবে না, আর ছোট চাকতির উপরে বড় চাকতিকে রাখানো যাবে না। হ্যাঁ, এটা তো দেওয়াই হয়েছে যে এই 3টে লাগবেই, মিনিমাম 3টে স্ট্যান্ড লাগবেই। জাস্ট 2টা স্ট্যান্ড এটা আবার পসিবল না। না, একসাথে 2টা মুভ করতে পারবা না, আর ছোট চাকতির উপরে বড় চাকতি রাখতে পারবা না। এখন তুমি এটা প্র্যাকটিক্যালিও বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। স্যার এটা কি মানে পুরো একটা দুই বানানো লাগে? আমাকে করতে হবে কি, মানে একটা দুই বানানো লাগে? আর একবার শোনো, মন দিয়ে শোনো নাই। 1 নাম্বারে স্ট্যান্ডে 3টা চাকতি আছে। নিচের চাকতিটা সবচেয়ে বড়, এটা মনে করো বড় চাকতি। এরপরেরটা মনে করো যে এর চেয়ে একটু ছোট, আর ছোট উপরের ছোটটা মানে উপরে যেটা সেটা একেবারে স্মল। ঠিক আছে? এখন শর্ত হচ্ছে এই 1 নাম্বার স্ট্যান্ড থেকে চাকতিগুলো যেভাবে সাজানো আছে, এই চাকতিগুলোকে 3 নাম্বার স্ট্যান্ডে নিয়ে আসবো। এখানে 2টা কন্ডিশন মানতে হবে। একটা কন্ডিশন হচ্ছে একসাথে 2টা চাকতিকে তুমি মুভ করতে পারবা না, আর ছোট চাকতির উপরে বড় চাকতি রাখতে পারবা না। এখন কতবার মুভ করলে, কতবার অ্যাকচুয়ালি রিয়েল লাইফে করা যায়, কতবার মুভ করলে পরে এই 1 নাম্বার স্ট্যান্ড থেকে চাকতিগুলো 3 নাম্বারে চলে আসবে। এটা বাসায়ও 3টা চাকতি দিয়ে প্র্যাকটিস করতে পারো। মানে ছোট চাকতির উপর বড় চাকতি রাখতে পারো না, এবং একসাথে 2টা মুভ করতে পারো, মানে একের অধিক মুভ করা যাবে না। 2টা মানে কি, একের অধিক মুভ করানো যাবে না। মানে এমন না যে 3টে উঠে নিয়ে এসে বসিয়ে দিলাম, এরকম না। অ্যাট এ টাইম একটা চাকতিকেই মুভ করানো যাবে। শর্ত হচ্ছে আবার ছোট চাকতির উপরে বড় চাকতি রাখা যাবে না। আমরা এই চাকতিগুলোকে, এটা 3 নাম্বার চাকতি, এটা 2 নাম্বার চাকতি, এটা 1 নাম্বার চাকতি। এটা রিয়েল লাইফে বাসায় প্র্যাকটিস করবে। না না আমি বলি এই ছোটটাকে 2 নাম্বারে নিব, আর মাঝেরটাকে নিব 3 নাম্বারে। ঠিক না আছে? ওইটা তো 2 নম্বরে, তারপরে আর ওটাকে 2 নাম্বারে লিখে ফেলো। ভাই ভাই আমি বলি আমারে খাতায় করতে বলুন যে এটা কিভাবে কি করব, তাই শোনো, খাতায় করতে গেলে এখানে কতগুলো রো, মানে কতবার স্ট্যান্ড ড্র করতে হবে। এই ছোটটাকে নিব 2 নাম্বারে,
নিয়ে 2 নাম্বারটাকে দেব 3 নাম্বারে, নিয়ে 2 নাম্বারটা নিয়ে যাব 3 নাম্বারে। আরে না, আমি বলছি থামো। আমি তো দুইটা একসাথে এই শোনো, এই শোনো, কথা না বললে যার যার খাতায় করে দেখাও তো তাহলে। তুমি তোমার খাতায় করে দেখাও তো দেখি। সবাই এটা করুক কেন? খাতায় করতে গেলে কনফিউশন তৈরি হবে যদিও, তারপর ট্রাই করো। এক নাম্বার থেকে স্যার ওই যে ছোটটা 2 নাম্বার রাখতে হবে, 2 নাম্বারটাও মানে মিডলটাও শোনো, এটা একেবারেই সিম্পল। 3 চাকতি পসিবল, 7 চাকতি মনে করো যে এটা হাতে করা পসিবল না। 7টা চাকতি থাকবে, ওই বড় থেকে উপরের দিকে ছোট, মানে 2-3টা করা যায়, 4টাও করা যায়, 5টাও করা যায়, 6টা করা খুব টাফ, 7টা খুবই কঠিন। স্যার তবে কম্পিউটার এই কাজগুলো করে হচ্ছে মিলি সেকেন্ডের মধ্যে। স্যার একটা কথা বলি, হুম, এখানে আপনার এই কথা আমি বলি, সবাই বলবা তোমার কথা আর একজন মানতে চাইবে না। যা যার মতন করে টেস্ট করে দেখতে পারো রিয়েল লাইফে। হয়ে গেছে? কয়বার মুভ করলে ওই মুভটার সংখ্যাটা বলো যে এতবার মুভ করছি স্যার। এবং খেয়াল করো ছোট চাকতির উপরে যেন বড় চাকতি না রাখা হয়। সাতবার স্যার, সাতবার স্যার, সাতবার। 7বার মুভ করে তো হয়ে গেল, জি স্যার, কঠিন ব্যাপার। 7 নম্বর, 7বার নাম্বার, 7বার। আচ্ছা দেখি সবারই 7বার আসে কিনা, তাই বুঝে যাবো না। স্যার এখন বলবো না বলা যাবে না, বললে প্যাচ লাগবে। তুমি 2 নাম্বারে আনা লাগবে নাকি? 3 নম্বরে। নাকি 3 নাম্বারে? কত নাম্বারে এটা সাজানো লাগবে? 3 নাম্বার স্ট্যান্ডে যাবে। 3 নম্বরে হিসাব করছি। স্যার 3 নাম্বারে 3 বারে আনা যায়। হুম, 3 বারে আনা যায়। 3 বারে। 4 বারে আনা যায়। না, দাঁড়ান, ট্রাই করি। 7বার হয়ে গেছে, 7বার, 7বার। এক নাম্বার, 2 নম্বর 2 রাখছি, 1 নাম্বার তোমরা সবার 2 রাখছি। ছোট চাকরির উপরে বড় চাকরি রাখা যাবে না, কিন্তু বড় চাকরির উপরে তো ছোট চাকরি রাখতে হবে। সেটা তো আর বলে না যে বড় চাকরির উপরে ছোট চাকরি রাখতে হবে। না অবশ্যই বড় চাকরির উপরে ছোট চাকরি রাখতে পারবা। শর্ত হচ্ছে ছোট চাকরির উপরে বড় চাকরি রাখা যাবে না। সেটা তো তো আমি ওই যে একটা খালি করলাম, পরে 3 নাম্বারটা দিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে? পরে আবার 1 নাম্বারটা একে নিলাম, কারণ 2 নাম্বারটা উঠিয়ে দেব, পরে 2 নাম্বারটা 3 রাখলাম, পরে 1 যে করেই হোক 3 নম্বরে বড়টা আগে নিয়ে আসো। হ্যাঁ নিছি, শেষ। কতবার আসছে? 7 স্টেপে। 7 স্টেপ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত স্টেপে হয়েছে তোমার? আচ্ছা দেখি আর কয়জনের কতবার স্টেপ আসে। বলার জন্য পাগল হয়ে গেছে। স্যার যে জিনিস না পারে সেই জিনিস জিজ্ঞেস করে না, যেটা পারে সেটা বলে। এগুলা ম্যাথমেটিক্যালি খাতায় করে কেন? খাতায় নিয়ে আচ্ছা থামা, আর 2-1জনের দেখি তাহলেই বোঝা যাবে। আচ্ছা চিত্রটাও তো আমি চিত্র ছাড়াই করছি। চিত্র একটু আলাদা করে স্যার 8বার স্যার। 8বার। আচ্ছা এই একটু 7 জন আর 7 আর 8 হয়েছে, দেখি আর 1-2জনের তাহলে একটু শুনে দেখি। স্যার 7 হুম,
এই চাকতিগুলোকে মুভ করতে হলে কতবার মিনিমাম মুভ করতে হবে তা একটা ফর্মুলার সাহায্যে বের করা যায়, জানা যায় যে এতগুলো মুভ হবে মিনিমাম। কতটা চাকতি থেকে কতবার মুভ করবে? হ্যাঁ, কতগুলো চাকতি থাকলে এগুলো ডিস্ক মানে চাকতি শব্দটা ভালো লাগতেছে না। ডিস্কগুলোকে মুভ করতে হলে মিনিমাম কতবার মুভ করতে হবে তার একটা ফর্মুলা হচ্ছে যেটা টু দি পাওয়ার n - 1 টু দি পাওয়ার n। এখানে 3টা ডিস্ক, সো আসবে টু দি পাওয়ার 3 - 1 অর্থাৎ 7 বারই আসবে। যদি চাকতি হয় 7টা, ডিস্ক হয় যদি 7, তার মানে হচ্ছে টু দি পাওয়ার 7 - 1 মানে আসবে হচ্ছে কত? টু দি পাওয়ার 7 মানে কত? টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 256-এর বেশি হবে। 2 × 2 × 2, এখানে আসলো 4 8, এখানে 8 8 8 64, 64 দুগুণ 128, তার মানে 127 আসবে। 127 বার মুভ করতে হবে। তার মানে সেক্ষেত্রে কতবার স্ট্যান্ডগুলোকে করতে হবে? এই মাহবুব সাহেবই করেন না, আরেকবার চেক করেন। 7 স্টেপে হয়ে যাবে। তোমাদের কি 7 স্টেপে আসছে? যাই হোক, এইগুলা নেটে সার্চ দিবে হচ্ছে, এগুলার অ্যানিমেশন পাওয়া যায়, দেখা যায় কিভাবে মুভ করতেছে। এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয়, এটা একটা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমগুলো আমেরিকায় অ্যাকচুয়ালি ডিফেন্সরা, আমার ঠিক ফুল হিস্ট্রি মনে পড়ছে না, মানে মূল থিমটা এরকম যে আমেরিকার ডিফেন্সরা কোনো একটা প্রবলেমে সলভ করার সময় ওনারা এই মেথড আবিষ্কার করে। কোনো একটা যুদ্ধের ক্ষেত্রে কোনো একটা প্রবলেম ফেস করে, কোনো একটা যুদ্ধে, আমার ঠিক ওইভাবে অত ডিটেলস মনে পড়ছে না, তবে হ্যাঁ 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 আচ্ছা, এইটাকেই অ্যালগোরিদম বলা হয়, টাওয়ার অফ হ্যানয় অ্যালগোরিদম বলা হয় বা মেথড। এটা খুবই পপুলার এবং খুবই মানে ব্রেনের খেলা, ঠিক আছে। আচ্ছা, আপনারা যে এইটা জানেন CTF, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, এটা অ্যাকচুয়ালি একটা গেম ছিল এবং এই গেম থেকে আমেরিকানরা যুদ্ধে এগুলো ব্যবহার করা শুরু করে, আমেরিকার ডিফেন্স। এবং সেখান থেকে বর্তমানে যারা সিকিউরিটি রিলেটেড কাজ করে, এই যে অনলাইন সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ করে, তারা এই ক্যাপচার দ্য ফ্ল্যাগ, এটা ছিল একটা গেম, এটা একটা গেমেরই নাম ক্যাপচার দ্য ফ্ল্যাগ। মানে খেলা হতো এরকম, মানে আমেরিকার ডিফেন্সে এইভাবে খেলতো, ওরা টিম ভাগ হয়ে যাইতো, ওদের কিছু জিনিসপত্র লুকায় রাখবে যার যার নিজের এরিয়াতে, অপোজিট টিমকে এসে তা খুঁজে বের করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং ওরা কি করতো, কনফিউশন করার সৃষ্টি করতো, একই জাতীয় জিনিস। মানে ব্যাপারটা হচ্ছে যেরকম ধরেন আমাকে সোনার গহনা খুঁজে বের করতে হবে, কিন্তু আমি কি করলাম, সোনার গহনাটাকে কি করলাম, তো একই টাইপের 5 রকমের মোড়ক দ্বারা আবৃত কোনো একটা বক্সের মধ্যে 5 জায়গাতে রেখে দিলাম। সে একদম যখন পেলো সে তো ভাবলো মনে হয় পেয়ে গেছে, কিন্তু দেখা গেল ওটা খুলে দেখলো যে ওটার মধ্যে সোনা নাই, অন্য কিছু রয়েছে। তার মানে কি একই জাতীয় জিনিসটাকে বিভিন্ন রূপ দিয়ে তারা একাধিক জায়গাতে রেখে দিত, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল জিনিস এক জায়গাতেই থাকতো। অপোজিট টিমের কাজ ছিল তাদের এরিয়ার মধ্যে ঢুকে ওটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে বের করা। আবার অপোজিট টিম এরকম লুকায় রাখতো, অপর টিম এসে তা খুঁজে বের করতে নির্দিষ্ট সময়ের মধ্যে। এই গেমটা রিয়েল লাইফে তারা খেলতো। সেখান থেকে পরবর্তীতে আমেরিকানরা গেমই ডেভেলপ করলো, যে এরকম এটাকে যে এই মহামূল্যবান যেগুলো হচ্ছে আমাদের কি বলে, যে এগুলো কি ইংরেজিতে কি বলে জানো, মানে যে ধন সম্পদ, মানে মূল্যবান ধন সম্পদ যেগুলো থাকে, মানে কি বলে জানো, আর এই যে গুপ্ত ধন যেগুলো ছিল, ট্রেজার, এই শব্দটা মনে আসছে, এই ট্রেজার গুলো তারা লুকিয়ে রাখতো, এভাবে খুঁজে খুঁজে বের করতো, সেখান থেকে গেম বানানো। সেই গেমটা খুব পপুলার গেম এবং এখন পর্যন্ত ডিফেন্সের মধ্যে গেম আছে, তারা খেলে। সেখান থেকে পরেতে হলো যে এটা মজা, যে লুকিয়ে রাখছি আমি আমার এরিয়ার মধ্যে, কিন্তু তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে পাচ্ছ না।
ওই নির্দিষ্ট সময়ের মধ্যে না ধরতে পারলে পরে তুমি ধরা খেয়ে যাবা। এমনকি আবার তুমি তো আমার এরিয়াতে খুঁজতে আসছো, আমি কিন্তু পাহারা দিচ্ছি, তোমাকে ধরতে পারলে আবার ফায়ার করে দিব। সো তোমাকে কিন্তু আবার খুব সতর্কতার সহিত অপারেশন চালাইতে হবে, খুবই ডেঞ্জারাস গেম। তো সিকিউরিটি তো ঘটনাটা এটাই, আমি আমার ইনফরমেশন গুলোকে হাইড করে রাখবো, তোমার কাজ হবে আমার পাহারার ভিতর থেকেও তোমাকে চুরি করতে হবে, তোমাকে হ্যাক করে নিয়ে যেতে হবে। এই কনসেপ্ট গুলো থেকে পরে তো সিকিউরিটি ক্যাপচার দ্য ফ্ল্যাগটা এমন হয়েছে, যারা সাইবার সিকিউরিটি করতে যায় তাদের বিভিন্ন কম্পিটিশনে আসতে হলে এই সিটিএফ দিয়ে হলো প্রাইমারি স্টেজ। যে যেরকম ধরো তোমাদের এই গতকালকে কিন্তু হয়ে গেছে, গত 2 দিন হয়ে গেছে বাংলাদেশের ন্যাশনাল সাইবার ড্রিম কম্পিটিশন। এটা মূলতই হচ্ছে সাইবার সিকিউরিটির উপর নিয়ে কাজ করা। এরাও কি করবে, তোমাকে তাদের সিস্টেমে, তাদের সিস্টেমটার মানে ভার্চুয়ালটা তোমার পিসিতে ইনস্টল করে নিতে হবে, দেন ওদের সিস্টেমে বসে বসেই আমাকে কম্পিটিশনে অ্যাটেন্ড করতে হবে। ওরা ওদের সিস্টেমের ভেতরে বিভিন্ন জায়গাতে ইমেজ লুকায় রাখছে, অথবা কোনো ফাইল লুকায় রাখছে, অথবা কোনো ইমেজের মধ্যে টেক্সট লুকায় রাখছে। এই বিভিন্নভাবে জিনিসগুলোকে হাইড করে করে রাখবে। তোমার কাজ হবে ওইগুলোকে খুঁজে খুঁজে বের করা। কিন্তু ওইগুলো খুঁজতে গেলে আমি খুঁজতেছি, দেখা গেলো রাফি আবার আমাকে বাধা দিচ্ছে, মাহবুব বাধা দিচ্ছে, আমাকে এই সব বাধা অতিক্রম করে করে খুঁজে আমাকে আগে বের করতে হবে। যে আগে বের করতে পারবে সে তো উইন করলো, ঠিক আছে। এই কম্পিটিশনগুলো মূলত এই সাইবার সিকিউরিটিকে নিতে গেলে এই যে কনসেপ্টগুলো মানে থিঙ্কিংগুলো, এবং একে খুঁজতে হবে আবার প্রোটেক্ট করতে হবে, নিজেকে প্রোটেক্ট করতে হবে অন্যের অ্যাটাক থেকে। তো এখানে হচ্ছে কি মানে তোমাকে তোমাকে কতটা সতর্কতার সহিত এবং কতটা মানে সিরিয়াসনেস এবং সাথে সাথে সতর্কতার সহিত তোমাকে এগুলোকে ক্যাপস করতে হবে। এইগুলোকে বের করার জন্য প্রচুর ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ, মানে খুব অ্যাডভান্স লেভেলে, মানে সিম্পল মানে লেভেলে এগুলো লাগে না, কিন্তু অ্যাডভান্স লেভেলে প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল ফর্মুলার সাহায্যে খুঁজতে হয়। মানে এলোমেলোভাবে ফাইল খুঁজলে পাওয়া যায় না, খোঁজার কিছু ফরম্যাট আছে, রুলস আছে। আর এই রুলসগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল। এই ম্যাথমেটিক্যাল গুলো মনে করো যে ম্যাথমেটিক্যাল বিভিন্ন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। এই লজিকগুলো ডেভেলপ করা তখনই পসিবল যখন তুমি ছোট ছোট প্রবলেমগুলোকে সলভ করতে করতে তারপরে সেখানে বড় প্রবলেমে হাত দিতে হবে। আর এই ছোট ছোট প্রবলেমগুলোকে সলভ করায় হেল্প করার জন্য এই ডিসক্রিট ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্যাল ফর কম্পিউটার সায়েন্স একটা পার্ট আছে, মানে ডিসক্রিট ম্যাথের মধ্যে একটা পার্ট। সেই পার্টের মধ্যে এরকম কিছু কিছু জিনিস নিয়ে প্র্যাকটিস করা হয়, প্রবলেম সলভ করা। আমরা এখানে যেটা করি সেগুলো থিওরিটিক্যাল প্রবলেম সলভ করি, বাট অ্যাকচুয়ালি হাউ শিখতেছেন আমাদের প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ। যেমন এইটা আর এটা ম্যাথমেটিক্যালি সলভ করা যায়, কিভাবে হচ্ছে সলিউশন। আরেকটা জিনিস হতে পারে যে এটা একটা সলিউশন, আরেকটা হতে পারে যে আমাকে লজিক দিয়ে দিয়ে প্রোগ্রামিং এর সাহায্যে সলভ করা যায়, রিয়েল লাইফে এগুলো সলভ করা যায়। ও এখানে একটা প্রশ্ন আমি বলতে ভুলে গেছিলাম, যেটা মনে পড়লো এখন। আমার 3টা চাকতির জন্য আমার মুভ করতে হচ্ছে যে 7 বার, এটা আমরা ওই যে ফর্মুলার সাহায্যে বের করতে পারি। এখন একটা প্রশ্ন হচ্ছে যে আমাকে যদি এরকম থাকে যে আমার হচ্ছে এটা বলে দিলাম যে চাকতি হচ্ছে 7টা, মানে ডিস্ক হচ্ছে 7, সেক্ষেত্রে স্ট্যান্ড কতগুলো লাগবে? কারণ হচ্ছে 7টা ডিস্কে 3টা স্ট্যান্ড রেখে মুভ করা পসিবল হবে না।